এসইও করতে গেলে আপনার যে বিষয়গুলো জানা দরকার, যে রুলসগুলো আমাদের জানা দরকার, আমরা সেগুলো এখন জানবো। আমরা এখন আলোচনা করব গুগল পান্ডা নিয়ে। গুগল পান্ডা, তো এটাকে গুগল পান্ডা বলে, অথবা বলে গুগল ফার্মার, অথবা বলে গুগল পেঙ্গুইন, মানে গুগল পান্ডা অ্যালগোরিদম, অথবা গুগল ফার্মার অ্যালগোরিদম, অথবা গুগল পেঙ্গুইন অ্যালগোরিদম। তো গুগল পান্ডা বিষয়টা কি? মানে আপনি যখন এসইও করবেন, আপনাকে এই যে গুগল পান্ডার কন্ডিশনগুলো জানতেই হবে। তো গুগল পান্ডা হচ্ছে, যাই হোক আমরা একটু পরে গুগল পান্ডা নিয়ে আলোচনা করছি। তো গুগল পান্ডা বোঝার আগে আমরা সার্চ ইঞ্জিনের যে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেটা আরেকবার আমরা রিভিউ করি। দেখুন এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন, ভিজিটর, আর এখানে হচ্ছে কোম্পানি। তো দেখুন ভিজিটররা যখন কোনো কিছু সার্চ ইঞ্জিনে সার্চ করে, তারা ইনফরমেশন পাওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন কোম্পানি চেষ্টা করে যে সে সার্চ ইঞ্জিনের লিস্টে উপরের দিকে থাকার জন্য। মানে আমরা সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি, সার্চ করে কোনো কোম্পানি সম্পর্কে আমরা ইনফরমেশন পেতে চাই, অথবা কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিস সম্পর্কে আমরা ইনফরমেশন পেতে চাই, আর কোম্পানিগুলো চাই আমাদেরকে। এবং আমাদেরকে পাওয়ার জন্য, মানে ভিজিটর পাওয়ার জন্য, অথবা কোম্পানি তার ভিজিটর বাড়ানোর জন্য, সে মানে তার ওয়েবসাইট যেন মানুষ যেন কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করলেই তার কোম্পানি, মানে এই কোম্পানির ওয়েবসাইটটা দেখতে পাই, সেটা সে চেষ্টা করে। তো দেখুন আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করব, তখন আমরা সার্চের মানে প্রথম পেজে যদি আমরা কোনো একটা কোম্পানির ওয়েবসাইটটাকে দেখি, তাহলে এই কোম্পানির ভিজিটর অনেক অনেক বেড়ে যাবে। আমি দেখাচ্ছি বিষয়টা। সাপোজ আমি এখানে সার্চ করলাম যে বেস্ট কার। তো যারা কার কিনতে আগ্রহী তারা অনেকেই এই বেস্ট কার লিখে তারা সার্চ করবে। এখন সার্চ করার পর এই যে 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 কোম্পানিগুলো এখানে আসলো, এই কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি ভিজিটর্স হবে। এই যে হোয়াটকার.com, এই যে bestcard.ai, এই কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি ভিজিটর যাবে। এবং এরপরে আরও অনেকগুলা কোম্পানি আছে, যে নবম পেজে, দশম পেজে, এভাবে টোটাল অনেকগুলো কোম্পানি, প্রায় কয়েক, এখানে দেখতে পাচ্ছি যে অনেক রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে সবচেয়ে ভিজিবল হবে কোনগুলা? যেগুলো সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে আছে। তো সেই জন্য এই কোম্পানিগুলোর সবসময় চেষ্টা থাকে যে সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে যাওয়ার জন্য। যেমন দেখুন আমরা এখানে হয়তো ক্লিক করব, অথবা এখানে ক্লিক করব, বাট আমরা এই যে 10 নম্বর পেজ, আমরা 10 নম্বর পেজে গিয়ে, আর হয়তো আমি 2 নম্বর পেজে যাব, অথবা 3 নম্বর পেজে যাব, বাট আমি কখনোই এই 10 নম্বর পেজে যাব না। মানে 10 নম্বর পেজে গিয়ে আমার এই লিঙ্কটাকে, একটা কোম্পানিতে আমি ক্লিক করব না। 10 নম্বর পেজে গিয়ে আমি এই কোম্পানিতে ক্লিক করব না। তখন এই কোম্পানি কি করবে? এই কোম্পানি সবসময় চেষ্টা করবে যে ফার্স্ট পেজে আসার জন্য। মানে এই কোম্পানিগুলা সবসময় সার্চ ইঞ্জিনের মানে সার্চ ইঞ্জিনের শুরুতে থাকতে চাই, মানে প্রথম পেজে থাকতে চাই। তো এই সার্চ ইঞ্জিনের শুরুতে থাকার জন্য, কারণ একটা কোম্পানি যদি সার্চ ইঞ্জিনের টপ লিস্টে চলে আসতে পারে, তাহলে তার বিলিয়ন ডলারের বিজনেস। সাপোজ এই যে বেস্ট কার, এখন বেস্ট কার লিখে কমপক্ষে কয়েক কোটি মানুষ আজকে সার্চ করবে, এবং যারা সার্চ করবে তারা সবাই সম্ভাব্য ক্রেতা। যার ফলে এই শুধুমাত্র সার্চ ইঞ্জিনে প্রথমে থাকার কারণেই কোনোরকম কোনো খরচ ছাড়াই এই কোম্পানিটা মানে অনেকগুলো গাড়ি সেল করতে পারবে, মানে তাদের মিলিয়ন ডলারের প্রফিট হবে। তো সেই জন্য কোম্পানিগুলো সবসময় চেষ্টা করে সার্চ ইঞ্জিনের উপরে যেতে। তো সার্চ ইঞ্জিনের উপরে যাওয়ার জন্য তারা যে কাজগুলো করে, তারা এসইও করে। আমরা যেটা এখন শিখেছিলাম যে এসইও করে। আবার কিছু কোম্পানি মানে খুব মানে আনফেয়ার মিন্স করে, কিছু ট্রিক্স মানে অথবা কিছু টেকনিক অ্যাপ্লাই করে সার্চ ইঞ্জিনের উপরে নিয়ে যেতে চাই, অথবা নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সে কি করে?
প্রথমত কোম্পানিগুলো যে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম চেঞ্জ করে, মানে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম হচ্ছে যেটা সার্চ ইঞ্জিনকে মানে কে আগে থাকবে এবং কে নিচে থাকবে এটাকে নিয়ন্ত্রণ করে। তো ওইটা করার জন্য একটা স্পেশাল সফটওয়্যার এটাকে নিয়ন্ত্রণ করে। তো ওই সফটওয়্যারের কোডিং চেঞ্জ করে, মানে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম চেঞ্জ করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনাকাঙ্ক্ষিত লিঙ্ক বিল্ডিং করে। যেটাকে বলে গুগল বম্ব। মানে গুগল যেভাবে হিসাব করে যে একটা কোম্পানির লিঙ্ক যত বেশি হয়, ব্যাকলিঙ্ক যত বেশি হয়, সে সেটাকে তত বেশি গুরুত্ব দেয় এবং সার্চ ইঞ্জিনে প্রথম দিকে রাখে। তো এখন আমি একটা ওয়েবসাইট খুললাম এবং সেই একটা ওয়েবসাইটে আমি কয়েক লাখ লিঙ্ক বিল্ডিং করলাম। তো যার ফলে গুগল যখন দেখে যে এই ওয়েবসাইটের লিঙ্ক বেশি, তখন সে সেটাকে উপরে নিয়ে যায়। মানে এটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিবে উপরে নিয়ে যাওয়া। কিন্তু আসলে যে লিঙ্কগুলো ক্রিয়েট করা হলো, এই 10 লাখ লিঙ্ক একটা সাইডেই, আসলে ওগুলো কোনো কাজের লিঙ্ক না। তো এইভাবে সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে অনেক কোম্পানি উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় গুগল বম্বিং। মানে একটা ওয়েবসাইটে অনেক অনেক লিঙ্ক বিল্ডিং করে। আচ্ছা, আরেকটা হচ্ছে ফলস ইনফরমেশন দিয়ে। ধরেন ভিজিটরকে সে অ্যাট্রাক্ট করলো যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি অমুক অমুক জিনিসগুলো দেখবেন। একটা ফলস ইনফরমেশন দিয়ে সে ভিজিটরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো মানে অন্যান্য অনেক ওয়ে আছে যেগুলোতে সে আচ্ছা স্প্যামিং করে। স্প্যামিং মানে সফটওয়্যারের মাধ্যমে ছোট ছোট সফটওয়্যার তৈরি করে সেগুলো দিয়ে আপনার এসইও করায়। এসইও করানোর মাধ্যমে অথবা মানে ওই প্রোগ্রামগুলোকে এমনভাবে ইনস্ট্রাকশন দেয় যেন তার মানে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দেয় যেন তার সাইটটা সার্চ ইঞ্জিনের উপরের দিকে যায়। ওকে। তো এছাড়া আরো অন্যান্য অনেক উপায় অথবা অনেক মানে পলিসি তারা অবলম্বন করে। তো এই সবগুলা পলিসিকে মানে অনাকাঙ্ক্ষিত যে পলিসিগুলা, এই পলিসিগুলোকে বলা হয় এক কথায় ব্ল্যাক হ্যাট এসইও। মানে আনফেয়ার মিন্স করে, বিভিন্ন কোম্পানি আনফেয়ার মিন্স করে, মানে অস্বাভাবিক উপায়ে যে সার্চ ইঞ্জিনের যে উপরে নিয়ে যাওয়া, সেটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, তো কোম্পানিগুলো ব্ল্যাক হ্যাট এসইও করে সার্চ ইঞ্জিনের টপ লিস্টে যেতে চায়। তো সার্চ ইঞ্জিনের সমস্যা কি? দেখুন, সার্চ ইঞ্জিনের সমস্যা কি? কোম্পানিগুলো যদি এভাবে আনফেয়ার মিন্স করে সার্চ ইঞ্জিনের উপরে যায়, তাহলে সার্চ ইঞ্জিন যদি এটাকে প্রোটেক্ট করতে না পারে, তাহলে সার্চ ইঞ্জিনের অস্তিত্বই বিলুপ হয়ে যাবে। কেন? দেখুন, আমি বেস্ট কার লিখে সার্চ করলাম। তো আমি আশা করব যে লিস্টগুলো আমি প্রথমেই দেখব, মানে প্রথম পেজে আমি যে লিঙ্কগুলো পাবো, সেই লিঙ্কগুলো সবগুলো ভালো, মানে সবগুলো অনেক ভালো লিঙ্ক। এই সবগুলো অনেক ভালো কোম্পানি। এখন যদি কোনো কারণে আমি এখানে ক্লিক করে যদি আমি সেই ভালো মানে ক্লিক করে যদি আমি হতাশ হই, যদি দেখি যে আমি যে রকম কোম্পানি চাচ্ছি সেটা সেরকম কোম্পানি না, অথবা এটা ফলস কোম্পানি, অথবা এটা অত ভালো কোম্পানি না, মানে সার্চ ইঞ্জিন আমাকে ভালো কোম্পানিটা সার্চ করে দিতে পারে নাই। তো যদি এই গুগল যদি আমাকে ভালো কোম্পানি সার্চ করে দিতে না পারে, আমি আলটিমেটলি গুগলের উপর আস্থা হারাবো এবং পরবর্তীতে আমি গুগল আর সার্চ করবো না। আমি হয়তো ইয়াহু অথবা বিং অথবা অন্য কোনো সার্চ ইঞ্জিনে আমি ডাইভার্ট হয়ে যাব। তো সমস্যা কি? আমি যদি গুগল ইউজ না করি, কারণ আমি তো গুগলকে কোনো টাকা দিচ্ছি না, তাহলে গুগলের প্রবলেম কি? আমি চলে গেলে তাকে প্রবলেম কি? অথবা আমার মতো অনেক ইউজার যদি গুগল ছেড়ে চলে যায়, তাহলে গুগলের প্রবলেম কি? দেখুন প্রবলেমটা কি। দেখুন, আমরা যদি বেস্ট কার লিখে সার্চ দিই, আমি আরেকবার সার্চ দিয়ে দেখাচ্ছি। মানে গুগল অনেক অ্যাডভার্টাইজমেন্ট পাই, যেগুলোকে স্পন্সর অ্যাড বলে অথবা পেইড অ্যাড। দেখুন, এই যে এটা একটা পেইড অ্যাড। এই যে এই কোম্পানি, এই যে carbuyer.cu.uk, এই কোম্পানিটা গুগলকে পে করেছে কি জন্য? যে কেউ যদি বেস্ট কার লিখে সার্চ করে, তাহলে কি তার কোম্পানিটাকে যেন সে দেখায়। তো এইভাবে লাখ লাখ কিওয়ার্ডসের জন্য গুগল লাখ লাখ কোম্পানি থেকে পেইড হয়, যেটাই গুগলের অন্যতম ইনকাম সোর্স। যেমন আমরা টিভিতে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখি, মানে আমরা টিভি দেখি বা টিভির যত কষ্ট মানে টাকা খরচ করে প্রোগ্রাম বানাই, অনেক অনেক করে,
যত কিছু করুক না কেন আমাদের কাছ থেকে টিভি কোনো টাকা নেয় না। ওদের ইনকাম সোর্স কি? ওরা অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইনকাম, মানে তাদের ইনকামটা তাদের হয়। তো ঠিক সেম গুগল আমাদেরকে যতগুলো সার্ভিস দিচ্ছে সবগুলো ফ্রি সার্ভিস, কোনো সার্ভিসের জন্য সে আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না। বাট তার মেন ইনকাম কোনটা? যে আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি তখন গুগল আমাদেরকে অ্যাড দেখাতে পারে, আর বিভিন্ন কোম্পানিগুলো গুগলকে অ্যাড দেয়। তাহলে গুগলকে কেন অ্যাড দিচ্ছে? কারণ গুগলের সার্চার বেশি, গুগলের ইউজার বেশি। এখন দেখুন সে কারণে গুগল অনেক বেশি টাকা নিয়ে গুগল অ্যাড দিতে পারে। মানে অন্য অন্য সার্চ ইঞ্জিনে অনেকেই খুব কম টাকা দিয়ে অ্যাড না দিয়েও গুগলে অনেক বেশি টাকা খরচ করে অ্যাড দেয়। এখন দেখুন তার কারণ কি? কারণ গুগলের ইউজার বেশি। এখন যদি গুগলের ইউজার কমে যায় তাহলে এই যে কোম্পানিগুলো গুগলে আর অ্যাড দিবে না, তারাও অন্য কোম্পানিতে, অন্য সার্চ ইঞ্জিনে অ্যাড দিবে, অন্য সার্চ ইঞ্জিনে ডাইভার্ট হয়ে যাবে। তাহলে গুগলের মিলিয়ন মিলিয়ন ডলারের লস, অথবা গুগলই একসময় বিলুপ্ত হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন এই যে বিভিন্ন কোম্পানিগুলো আনফেয়ার মিনস করে যে উপরে ওঠার চেষ্টা করে, এটাকে প্রোটেক্ট করতে হবে। তো সেই জন্য সেই ব্যাপারে গুগল এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট, কারণ এটা গুগলের অস্তিত্ব রক্ষার স্বার্থে। কি করতে হবে? এই যে আনফেয়ার মিনস করে, যে ব্ল্যাক হ্যাট এসইও করে কোম্পানিগুলো যে উপরে ওঠার চেষ্টা করে, সেটাকে সে প্রোটেক্ট করে। তো এগুলোকে প্রোটেক্ট করার জন্য গুগলের একটা সিস্টেম আছে। তো এগুলোকে প্রোটেক্ট করার জন্য গুগলের যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে এইটা, গুগল পান্ডা। মানে গুগলের একটা স্পেশাল একটা অ্যালগোরিদম কাজ করে। সেই অ্যালগোরিদমের নাম হচ্ছে গুগল পান্ডা অ্যালগোরিদম, অথবা গুগল ফার্মার অ্যালগোরিদম, অথবা গুগল পেঙ্গুইন অ্যালগোরিদম, যেটাকে আমরা মোস্ট কমনলি পান্ডা বলেই চিনি। মানে গুগল পান্ডা অ্যালগোরিদম অথবা গুগল পান্ডা। তো গুগল পান্ডা কি? গুগল পান্ডা হচ্ছে একটা স্পেশালাইজড প্রোগ্রাম অথবা স্পেশালাইজড একটা অ্যালগোরিদম, যেটা কি করে, যেটা এই যে কোনো কোম্পানি আনফেয়ার মিনস করে উপরে উঠলো কিনা সেগুলো চেক করে, এবং যদি সে দেখে, যদি সে নিশ্চিত হয় যে কোনো কোম্পানি আনফেয়ার মিনস করে সার্চ ইঞ্জিনে উপরে উঠেছে, তখন পান্ডা ওই সাইটকে হিট করে। হিট করা মানে গরম করা না, মানে আঘাত করা, মানে হিট করে সে সার্চ লিস্ট থেকে মানে ফেলে দেয়, তাকে সার্চ লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। মানে গুগল পান্ডা তাকে পেনাল্টি দেয় কোনো ওয়েবসাইটকে। তো এইটা হচ্ছে গুগল পান্ডা। তাহলে গুগল পান্ডা কি করে? মানে গুগল পান্ডা যে মানে আনফেয়ার মিনসগুলো চেক করে। আচ্ছা, তো এই গুগল পান্ডা যে অ্যালগোরিদম প্রতিনিয়ত চেঞ্জ হয়। গুগল পান্ডার যে টার্মস এন্ড কন্ডিশন, সে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দেয় যে এই সেট এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এটা করলে উপরে উঠতে দিবে না। তো অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে, তার মধ্যে এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো সবচেয়ে বড় যে চেঞ্জটা হয়েছিল গুগল পান্ডার, সেটা হচ্ছে 2011 সালের ফেব্রুয়ারি মাসে। আপনার 29শে ফেব্রুয়ারি, মানে গুগল পান্ডার সবচেয়ে বড় যেটা চেঞ্জ, 29শে ফেব্রুয়ারি 2011। এই যে চেঞ্জটা অনেক বড় একটা চেঞ্জ করেছে তার অ্যালগোরিদমে, মানে অনেকগুলো কন্ডিশন সে অ্যাড করেছে, যেটার হচ্ছে ভার্সন 3.3। গুগল অ্যালগোরিদম গুগল পান্ডা ভার্সন 3.3। এই ভার্সন 3.3-তে, গুগল পান্ডার ভার্সন 3.3-তে সে অনেক নতুন কন্ডিশন সে অ্যাড করেছিল গুগল পান্ডা, এবং যার ফলে সারা পৃথিবীর লাখ লাখ ওয়েবসাইট হিট হয়েছিল। মানে লাখ লাখ ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিন থেকে বাদ পড়ে গিয়েছিল, এবং অনেক কোম্পানি, লাখ লাখ কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেই পান্ডার কন্ডিশনগুলো কি? এখন আমরা যদি কোনো বায়ারের কাজ করি, আমাদেরকে অবশ্যই গুগল পান্ডার কন্ডিশনগুলো জানতে হবে। কন্ডিশনগুলো হচ্ছে মানে কি করা যাবে না, আমরা এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমরা করব, আমরা কি করতে পারবো না। কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আমাদের মূল কাজ, সেটা হচ্ছে যে গুগলের অনেক নিচ থেকে উপরে নিয়ে আসা, মানে ফার্স্ট পেজে নিয়ে আসা, মানে র্যাঙ্কিংয়ে উপরে তোলা। তো র্যাঙ্কিংয়ে উপরে তোলার জন্য আমরা অনেকগুলো টেকনিক আমরা অ্যাপ্লাই করব। তো এর মধ্যে আমরা কোন টেকনিক অ্যাপ্লাই করতে পারবো না, এবং কোন টেকনিক অ্যাপ্লাই করলে গুগল আমাদেরকে সার্চ লিস্ট থেকে বাদ দেবে, সেগুলো হচ্ছে গুগল পান্ডার কন্ডিশন। তো এগুলো আমাদের জানা খুবই জরুরি। এই জন্য যে এগুলো জেনে যদি আমরা এসইও করি, তাহলে আমাদের বায়ারের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। বাট যদি আমরা এগুলো না জানি, এগুলো না জেনে যদি আমরা এসইও করি যে আমি কি করলে গুগল আমাদেরকে সার্চ লিস্ট থেকে বাদ দিবে, যদি আমি বিষয়টা না জানি, তাহলে আমার কাজ যেটা করব সেটা বায়ারের জন্য হিতে বিপরীত হতে পারে।
ওকে, তাহলে আপনি যখনই কাজ করবেন, যখনই আপনি বায়ারের সাথে কথা বলবেন, তখন আপনি তাকে অবশ্যই বলবেন যে আমি গুগল পান্ডা ভার্সন V3.3 ভার্সন 3.3 কন্ডিশনগুলো খুব ভালোভাবে জানি, অথবা আমি গুগল পান্ডার কন্ডিশনগুলো খুব ভালোভাবে জানি। তাহলে বায়ার আশ্বস্ত হবে অন্তত যে এই ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করালে যে আমার প্রবলেম হবে না। অথবা অনেক বায়ার যে মানে স্পেসিফাই করে দেয় যে হি ওর শি মানে ক্যান্ডিডেট শুড নো গুগল পান্ডাস টার্মস এন্ড কন্ডিশন। ওকে, তো আসুন আমরা গুগল পান্ডা টার্মস এন্ড কন্ডিশনগুলো জানি। এক নম্বর, গুগল পান্ডার 1 নম্বর কন্ডিশন হচ্ছে ভালো কন্টেন্ট প্লাস মানসম্মত প্লাস সঠিক। ভালো কন্টেন্ট প্লাস মানসম্মত প্লাস সঠিক। মানে আপনি যে কন্টেন্টটা ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো আপনি দিবেন, ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট বলতে ভিডিও, অডিও, লেখা যা কিছু হোক না কেন সবকিছু মিলেই কন্টেন্ট, অথবা সবকিছুকে আলাদা আলাদা করে কন্টেন্ট বলে। তো আপনি ওয়েবসাইটে যা কিছু দেবেন সবগুলো হতে হবে মানসম্মত এবং সবগুলো হতে হবে সঠিক। মানে আপনি যেসব ইনফরমেশন দেবেন, সব ইনফরমেশনগুলো সঠিক হতে হবে এবং সেগুলো মানসম্মত হতে হবে। আর মানুষের কাজে লাগে এমন কন্টেন্ট দিতে হবে, প্লাস মানুষের কাজে লাগে। তাহলে তাহলে বুঝতেই পারছেন যে আমরা এমন কন্টেন্ট দেব যে কন্টেন্টগুলো ভালো কন্টেন্ট, কন্টেন্টগুলো মানসম্মত কন্টেন্ট, সঠিক কন্টেন্ট, এবং এমন কন্টেন্ট দেব যেগুলো মানুষের কাজে লাগে। মানে তাহলে গুগল খুশি হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ঘন ঘন এবং নিয়মিত আপডেট করতে হবে। আপডেট মানে নিয়মিত আপডেট করতে হবে। আপডেট মানে হচ্ছে চেঞ্জ অথবা নতুন কোনো কিছু অ্যাড। সাপোজ আপনি আপনার ওয়েবসাইটে অথবা ধরুন বাইরের ওয়েবসাইটে অনেকগুলো ইনফরমেশন আছে। এখন প্রতিদিন যদি আপনি ইনফরমেশনগুলো চেঞ্জ করেন অথবা নতুন নতুন ইনফরমেশন দেন, তাহলে নতুন নতুন ইনফরমেশন দেওয়াটা হচ্ছে আপডেট। তাহলে আমরা আমাদের বাইরের ওয়েবসাইটে নতুন নতুন ইনফরমেশন আমাদেরকে অ্যাড করতে হবে। দেখুন, আমরা এই গুগলের যে পান্ডার কন্ডিশন, এই পান্ডার কন্ডিশনগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা খুব দ্রুত আমরা উপরের দিকে উঠবো, আমরা পেজ র্যাঙ্ক আপ হবে অথবা আমরা পেজ র্যাঙ্ক ডাউন হবে। তাহলে উপরের দিকে ওঠার আরেকটা একটা কন্ডিশন কি, যে ভালো কন্টেন্ট থাকতে হবে এবং সে কন্টেন্টগুলোকে নিয়মিত নতুন নতুন কন্টেন্ট অ্যাড করতে হবে। যদি আপনি প্রতিদিন নিয়মিত কন্টেন্ট অ্যাড করেন তো ভালো, অথবা অন্ততপক্ষে সপ্তাহে একবার হলেও কন্টেন্টগুলো আপডেট করতে হবে, মানে নতুন নতুন কন্টেন্ট অ্যাড করতে হবে। 3 নম্বর, ভালো কন্টেন্ট এবং ইউনিক কন্টেন্ট লিখে লিঙ্ক বিল্ডিং করতে হবে। আচ্ছা, মিনিট। 3 নম্বর হচ্ছে অনাকাঙ্ক্ষিত লিঙ্ক বিল্ডিং করা যাবে না। অনাকাঙ্ক্ষিত লিঙ্ক বিল্ডিং করা যাবে না। মানে আমরা এই যে একটু আগে যে বললাম গুগল বম্বিং, সাপোজ আমি একটা ওয়েবসাইট খুললাম, নিজে একটা ওয়েবসাইট খুললাম, ওই ওয়েবসাইটে আমি অনেকগুলা লিঙ্ক তৈরি করলাম। মানে আমার ওয়েবসাইটের ইচ্ছাকৃতভাবে আমি ওয়েবসাইটের কয়েক হাজার অথবা কয়েক লাখ লিঙ্ক আমি একসাথে একটা ওয়েবসাইটে তৈরি করলাম। তো যেটা অ্যাকচুয়ালি মানুষের কোনো কাজে লাগছে না। তো আমরা যদি এটা করি, তাহলে আমরা কি অনাকাঙ্ক্ষিত লিঙ্ক বিল্ড করলে সেটা গুগল মাইন্ড করবে। তারপর হচ্ছে 4 নম্বর, ভালো কন্টেন্ট এবং ইউনিক কন্টেন্ট লিখে লিঙ্ক বিল্ডিং করতে হবে। ভালো এবং ইউনিক। ভালো এবং ইউনিক কন্টেন্ট লিখে লিঙ্ক বিল্ডিং করতে হবে। মানে আমরা যে কন্টেন্টগুলো লিখবো, আমরা ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো লিখবো সেই কন্টেন্টগুলো ভালো হতে হবে এবং ইউনিক হতে হবে। ইউনিক মানে কি, যে আমরা অন্য কোথাও থেকে সেগুলো কপি করে আনবো না,
কারণ অন্য কোথা থেকে যে আমরা যদি কপি করে আনি তাহলে গুগল পান্ডা মাইন করবে। মানে আমরা অন্য কারোর লেখা জিনিস অন্য কারো জিনিস আমরা চুরি করবো না, যেগুলো লিখবো সেগুলো আমরা নিজ থেকে লিখবো, সেগুলো মৌলিক হতে হবে। তাহলে যদি আমরা কোথা থেকে কপি করে আনি তাহলে তাহলে কি মানে গুগল পান্ডা হিট করবে, গুগল আমাদেরকে তার সার্চ লিস্ট থেকে বাদ দিবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভালো এবং ইউনিক কন্টেন্ট লিখে লিঙ্ক বিল্ডিং করতে হবে। দেখুন আমরা যখন এই লিঙ্ক বিল্ডিং করেছিলাম, লিঙ্ক বিল্ডিং করার সময় আমরা বিভিন্ন আর্টিকেল কালেকশন করেছিলাম এবং সেই আর্টিকেলের নিচে আমরা লিঙ্ক তৈরি করেছিলাম। লিঙ্ক তৈরি করার পরে আমরা সেই লিঙ্কটা বিল্ড করেছিলাম যাতে মানুষ আমার ওই লিঙ্কটা পড়ে, মানে আমার ওই আর্টিকেলটা পড়ে ওই নিচে ওই লিঙ্কে ক্লিক করবে। যেমন আমরা ফুয়েল সেভিং কার নিয়ে একটা লেখা কালেকশন করেছিলাম, তারপর আমরা সেটাকে স্পিনার চিপ দিয়ে স্পিন করে, মানে স্পিনার চিপ দিয়ে স্পিন করিয়েছিলাম, দেন আমরা লিঙ্ক বিল্ডিং করেছিলাম। তারপর আমরা সেটাকে কোনো একটা ব্লগ সাইটে অথবা আর্টিকেল সাইটে আমরা পোস্ট করেছিলাম। তাহলে আমরা যে আর্টিকেলটা লিখেছিলাম সেই আর্টিকেলটা হতে হবে ভালো, মানে আমরা যে আর্টিকেলটা কালেকশন করেছিলাম সেই আর্টিকেলটা ভালো হতে হবে এবং সেই আর্টিকেলটা ইউনিক হতে হবে। মানে এই আর্টিকেলটা ইউনিক করার জন্যই আমরা স্পিনার চিপ দিয়ে স্পিন করিয়েছিলাম। মানে আপনি একই আর্টিকেল দিয়ে যদি বারবার করেন তাহলে সেক্ষেত্রে গুগল পান্ডা হিট করবে, মানে আমাদেরকে সার্চে ইঞ্জিনে আপ করার পরিবর্তে আমাদেরকে ডাউন করে দেবে। আচ্ছা, তারপর 5 নাম্বার, সফটওয়্যার দিয়ে পোস্টিং করানো যাবে না। সফটওয়্যার, আমরা সফটওয়্যার দিয়ে অনেক কাজ করেছিলাম, আমরা ইউআরএল কালেকশন করেছিলাম, আমরা আর্টিকেল স্পিন করিয়েছিলাম। তো সফটওয়্যার দিয়ে আপনি এসইওর যে কোনো কাজ করেন না কেন গুগল মাইন্ড করবে না। বাট যদি আপনি সফটওয়্যার দিয়ে পোস্টিং করান তাহলে গুগল মাইন্ড করবে, কারণ সফটওয়্যার দিয়ে পোস্টিং করালে আপনার একই আর্টিকেল লাখ লাখ হাজার হাজার ওয়েবসাইটে একই আর্টিকেল দিয়ে পোস্টিং হবে। তো যার ফলে গুগল স্বাভাবিক কারণে সেটা মানে মাইন্ড করবে। তো সফটওয়্যার দিয়ে পোস্টিং করানো যাবে না। মানে বায়ার যদি সফটওয়্যার দিয়ে পোস্টিং করাতে চায় তাহলে বায়ারকে মনে করিয়ে দিতে হবে, বায়ারকে স্মরণ, মানে বায়ারকে বোঝাতে হবে যে যদি আপনি সফটওয়্যার দিয়ে পোস্টিং করেন তাহলে খুব সহজে হয়তো কাজটা করা যাবে, কিন্তু এটা গুগল সার্চ ইঞ্জিন দিকে বাদ দিয়ে দিবে। তারপর হচ্ছে হাই পিএসআর এ লিঙ্ক বিল্ডিং করতে হবে। আমি নেক্সট পেজে যাচ্ছি। 5 নম্বর, হাই পিএসআর এ লিঙ্ক বিল্ডিং করতে হবে। আমরা লিঙ্ক হুইল নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম যে ওয়েব টু লিঙ্ক বিল্ডিং অথবা লিঙ্ক হুইল, আমরা সেখানে হাই পিএসআর এ লিঙ্ক বিল্ডিং করার গুরুত্ব বুঝিয়েছি যে একটা হাই পিএসআর এ লিঙ্ক করা সমান লিঙ্ক করে যতটুকু লাভ হয় 10,000টা লো পিএসআর এ লিঙ্ক বিল্ডিং করে একই, মানে সেম বেনিফিট। তো সুতরাং আমরা সবসময় হাই পিএসআর এ লিঙ্ক বিল্ডিং করবো এবং হাই পিএসআর এ লিঙ্ক বিল্ডিং করলে অনেক মানুষের কাছে আমার লিঙ্কটা যাবে এবং সেক্ষেত্রে গুগল খুশি হবে। কারণ আমার যে ওয়েবসাইটের যে ভিজিবিলিটি কত, আমার ওয়েবসাইটটা কত মানুষের কাছে মানে পৌঁছতে পারছে সেটা গুগলের কাছে ইম্পর্টেন্ট। তো যখন আমরা হাই পিএসআর এ মানে যত বেশি আমরা হাই পিএসআর এ লিঙ্ক বিল্ডিং করবো তত মানে এটা গুগল পান্ডা খুশি হবে এবং আমাদেরকে উপরে নিয়ে যাবে। আর আমরা যদি অনেক বেশি পরিমাণ লো পিএসআর এর লিঙ্ক বিল্ডিং করি তাহলে গুগল আমাদেরকে হিট, মানে আমাদেরকে সহজে আমরা উপরে যেতে পারবো না। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্সেস অ্যাডস দেওয়া যাবে না। সরি, 6 নাম্বার, মানে খুব বেশি পরিমাণে অ্যাডস দেয়া যাবে না। আমরা যখন আমরা ওয়েবসাইটে তো অ্যাডস দিই, আমরা যেমন অ্যাডসেন্সের জন্য যদি কোনো ওয়েবসাইট খুলি সেখানে অ্যাডস দিই। তাছাড়া আমার বায়ারের ওয়েবসাইটে অনেক অ্যাডস থাকতে পারে, মানে অন্যান্য পজিশনের অ্যাডস থাকতে পারে যেগুলো আমার বায়ার টাকা নিয়ে দিবে, মানে অন্যান্য কোম্পানি থেকে টাকা নিয়ে তাদের অ্যাড প্রচার করবে। যেমন প্রথম আলো অনেক অ্যাড প্রচার করে। তো সেক্ষেত্রে যদি কোনো একটা কোম্পানিতে অনেক বেশি পরিমাণে অ্যাড থাকে, কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে যদি বেশি পরিমাণে অ্যাড থাকে তাহলে গুগল মাইন্ড করে, কারণ বেশি পরিমাণে অ্যাড থাকলে তাহলে ওয়েবসাইটের যে মান সেটা কমে যায়। যেমন কোনো একটা টিভি
প্রোগ্রাম, কোনো একটা টিপি প্রোগ্রামে যদি 30 মিনিটের প্রোগ্রামে যদি 1 ঘন্টা আবার 1 ঘন্টার অ্যাড দেখায়, মানে আপনি এই 30 মিনিটের প্রোগ্রাম দেখার জন্য যদি আপনার 1.5 ঘন্টা সময় লেগে যায়, তাহলে আমরা সাধারণত ওই প্রোগ্রামটা দেখতে আগ্রহী হব না। তো যে ধরনের ওয়েবসাইটগুলোতে অনেক বেশি বেশি পরিমাণে অ্যাডস থাকে, সেগুলোতে ভিজিটর কম। এবং যদি আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের বায়ারের সাইটে যদি বেশি পরিমাণে অ্যাডস থাকে, তাহলে সেক্ষেত্রে গুগল মানে খুব সহজে উপরে উঠে যাবে না। ওকে, তাহলে তাহলে আমাদের কম পরিমাণ অ্যাডস দিতে হবে। আচ্ছা, নাম্বার 7, বাউন্স রেট বেশি হওয়া যাবে না। বাউন্স রেট, বাউন্স রেট মানে কি? বাউন্স রেট মানে হচ্ছে যে ধরুন টেনিস খেলাতে একটা বল আমার কোর্টে এসে এসে পড়লো, পড়ে সেটা বাউন্স করে আবার অন্য কোর্টে চলে গেল। এই যে বাউন্স মানে আমার কোর্টে এসে স্টে না করে সেটা চলে গেল। যে আমরা 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 ক্রিকেট ও বাউন্স বল আমরা বুঝি, মানে বাউন্স করা। তো এখানেও ওয়েবসাইটে বাউন্স করা মানে কি? ওয়েবসাইটে বাউন্স হচ্ছে যে কোনো একজন ভিজিটর আমার ওয়েবসাইটে আসবে এবং সে এখানে খুব বেশিক্ষণ স্টে না করে আবার অন্য জায়গায় চলে যাবে। সাপোজ আমি প্রথম আলোতে গেলাম, সাপোজ আমি প্রথম আলোতে গেলাম। এখন প্রথম আলোতে যাওয়ার পরে অথবা কোনো একটা লিঙ্কে ক্লিক করে সাপোজ আমি প্রথম আলোতে গেলাম। আচ্ছা, অথবা প্রথম আলো না, সাপোজ আমি এখানে আছি। তো আমি এখানে কোনো একটা কিছুর অ্যাড দেখলাম অথবা কোনো একটা কিছু লিঙ্ক আমি দেখলাম। সাপোজ এই কোম্পানির একটা লিঙ্ক আমি দেখছি। সাপোজ আমি গ্রামীণফোনের এই লিঙ্কটা দেখছি, এই গ্রামীণফোনের লিঙ্ক। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করেই আমি গ্রামীণফোনে ঢুকবো। এখন ঢুকেই যদি আমি দেখি যে আমার যে নিট, হ্যাঁ এই সাইটে আমি গেলাম। এখন গিয়ে যদি দেখি যে না, আমি আমি যেটা যেটা চেয়েছিলাম সেটা আমি পাইনি, আমি যেটা মনে করেছিলাম এটা সেটা না, তখন আমি কি করব? আমি সাথে সাথে এটা পেজটা কেটে দেবো। মানে পেজটা লোড হচ্ছে এমন সময় পেজটা কেটে দেবো, অথবা লোড হওয়ার পরেই যখন আমি বুঝতে পারবো যে এটা আমার কি সেই রিকোয়ার্ড পেজ না, তখন আমি সাথে সাথে পেজটা, মানে আমি যেটা চাচ্ছিলাম সেটা না, তখন তখন আমি এটা পেজটা কেটে দেবো। এটাকে বলে বাউন্স। এই যে আমি কেটে দিচ্ছি, আমি ঢুকা মাত্র আমি বেরিয়ে যাচ্ছি, এটাকে বলে বাউন্স। তো ঢুকা মাত্র কেন কেন মানুষ বেরোবে? কারণ আপনার সাইটে যখন কেউ ঢুকবে, ঢুকার পরে সে একটা আশা নিয়ে ঢুকবে যে আপনার সাইটে সে পর্যাপ্ত ইনফরমেশন পাবে। এখন ঢুকার মাত্র যখন সে দেখলো যে সে যেটা চাচ্ছে আপনার সাইটে সেটা পাবে না, তখন অথবা আপনার সাইট সেরকম সাইট না, তখন সে সাথে সাথে ওই সাইট থেকে বেরিয়ে যায়। এটাকে বলে বাউন্স করা। তো এখন বাউন্স রেট যদি বেশি হয়, যদি অনেক অনেক মানুষ আমাদের সাইটে আসে এবং আসার পর তারা বাউন্স করে অন্য সাইটে চলে যায়, তাহলে সেক্ষেত্রে গুগল আমাদেরকে উপরে উঠতে সমস্যা হবে, মানে সার্চ ইঞ্জিনের প্রথমে উঠতে সমস্যা হবে। তো বাউন্স রেট কেন বেশি হয় সেই কারণগুলো আমাদেরকে ডিটেক্ট করতে হবে। আমরা বাউন্স রেট কত বেশি হচ্ছে অথবা কত কম হচ্ছে সেগুলো আমরা গুগলের যে অ্যানালাইটিক্যাল টুলস আছে আমরা সেখানে গিয়ে জানবো। আমরা একটু পরে আমরা অন্য লেসনে আমরা সেটা জানবো। সামনের যে লেসনগুলোতে আমরা জানবো বাউন্স রেট আমরা কীভাবে ডিটেক্ট করব। তো বাউন্স রেট কেন বেশি হয়? সাপোজ কিওয়ার্ড সিলেকশনে যদি আপনার ভুল থাকে। এখন আপনি দিয়েছেন একটা বিষয়, ধরুন আপনি দিয়েছেন যে বেস্ট কার অথবা ফুয়েল সেভিং কার, বাট আপনার এখানে ঢুকে দেখা গেল যে যে অন্য বিষয়। তো আপনার কিওয়ার্ডস, মানে মানুষ যখন একটা কিওয়ার্ডস মানে লেখে সার্চ করলো, সাপোজ আপনার ক্রিকেট লেখে সে মানে সার্চ করলো। এখন ক্রিকেট লেখে সার্চ করার পরে সে আপনার পেজটা পেয়ে গেল, মানে আপনার ওয়েবসাইটটা পেয়ে গেল। বাট আপনার ওয়েবসাইটটা আসলে ক্রিকেট নিয়ে না, আসলে এটা পলিটিক্স নিয়ে অথবা ইকোনমিক্স নিয়ে। তো এই সাইটটা খোলার পরে যখন সে দেখলো যে এটা ক্রিকেট না, এটা ইকোনমিক্স, তখন সে চলে আসবে, মানে এটা বাউন্স করবে। তাহলে বাউন্স রেট কম হওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমত আমাদের যে কিওয়ার্ডসগুলো ঠিক হতে হবে, কিওয়ার্ডসগুলো খুব ভালো হতো, মানে কিওয়ার্ডসগুলো রেলেভেন্ট হতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে যে সাইটটি লোড হতে যদি সময় বেশি লাগে, তাহলে সেক্ষেত্রে মানুষ বাউন্স করে। কারণ আপনি নিজেই দেখবেন যে যখন আপনি কোনো একটা সাইট খোলেন, সেক্ষেত্রে সাইটটা লোড হতে যদি সময় বেশি নেয়, তখন আপনি সাইটটাকে ওইটা কেটে দেন, মানে ওইটা আর খুলতে চান না। তাহলে এটাও বাউন্স করার একটা কারণ।
আর আরেকটা কারণ হচ্ছে সাইটের কন্টেন্ট যদি পুয়ার হয়, মানে সাইটের যে কন্টেন্ট সেগুলো যদি ভালো মানের না হয়, তাহলে মানুষ মানে বাউন্স করে। অথবা যদি পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট না থাকে, তাহলেও মানুষ বাউন্স করে। তাহলে আমাদেরকে যে যে কারণগুলো জন্য বাউন্স হয়, সেই কারণগুলো আমরা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করে যাতে মানুষ বাউন্স না করে, যাতে আমাদের ভিজিটররা যাতে বাউন্স না করে, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। দেন 8 নম্বর হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন সুন্দর হতে হবে। ডিজাইন হতে হবে অনেক সুন্দর। এখন ডিজাইন যদি সুন্দর না হয়, তাহলে কাস্টমার অ্যাট্রাক্ট হয় না, মানে ভিজিটররা অ্যাট্রাক্ট হবে না। তাহলে আমাদের ওয়েবসাইটের অথবা আমার বায়ারের ওয়েবসাইটের ডিজাইনটা যথাসম্ভব সুন্দর করতে হবে, তাহলে আমরা খুব সহজে উপরে উঠতে পারবো, মানে সার্চ ইঞ্জিনের প্রথমে যেতে পারবো। নাম্বার 9, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়েবসাইটের কন্টেন্ট শেয়ার করার ব্যবস্থা থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করার ব্যবস্থা আমি বিষয়টা একটু বুঝিয়ে বলছি। আমরা যখন বিভিন্ন সাইটে যাই, তখন আমরা দেখি যে সাইটের পাশে যে শেয়ার উইথ ফেসবুক নামে একটা অপশন থাকে। দেখুন, আমরা বিডি জবসে যাচ্ছি, সরি, বিডি নিউজ 24.com। প্রত্যেকটা নিউজের পাশে দেখবেন যে শেয়ার উইথ ফেসবুক, মানে আপনি যদি একটা নিউজ পড়লেন, সেই নিউজটা যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান, সাপোজ এই যে আমি একটা নিউজ পড়লাম, এই নিউজটা আমি পড়ছি, সাপোজ এই নিউজটা আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান, তাহলে দেখুন এই যে শেয়ার উইথ ফেসবুক অর টুইটার অর গুগল প্লাস, এই শেয়ার মানে এই বাটনটা। তো আপনি যদি প্রত্যেকটা লেখার নিচে আপনার ওয়েবসাইটে অথবা আপনার বাইরের ওয়েবসাইটের প্রত্যেকটা লেখার নিচে যদি আপনি এই বাটনটা সেট করেন, তাহলে আপনার যারা আপনার ভিজিটররা খুব সহজেই মানে শেয়ার করে ফেসবুকের ফ্রেন্ডের সাথে মানে শেয়ার করতে পারবে আপনার নিউজটা। মানে এখানে একটা ক্লিক করলে সেটা শেয়ার হয়ে যাবে। যাই হোক, এই ব্যাপারে আমি আগে বলেছি কীভাবে শেয়ার করবেন, এগুলো বেসিক ইন্টারনেট লেসন আমি দেখিয়েছি। তো এই যে শেয়ার, তাহলে এই যে ফেসবুকের মাধ্যমে শেয়ার করার ব্যবস্থা এখানে আছে। এই যে বিডি নিউজ 24 প্রত্যেকটা নিউজের নিচে এখানে শেয়ার করার ব্যবস্থা আছে। তো আপনার ওয়েবসাইটেই এই বিষয়টাকে গুগল খুব পছন্দ করে। তাহলে যদি আপনি আপনার বায়ারের প্রত্যেকটা কন্টেন্টের নিচে যদি আপনি শেয়ার করার ব্যবস্থা রাখেন, তাহলে গুগল পান্ডা খুব খুশি হবে এবং সে খুব দ্রুত উপরে নিয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে যে বেশি কন্টেন্ট থাকতে হবে। বেশি কন্টেন্ট, মানে আপনার ওয়েবসাইটের পেজ হতে হবে অনেক বেশি, কন্টেন্ট হতে হবে অনেক বেশি। মানে যত বেশি পরিমাণে ইনফরমেশন থাকবে, যত বেশি পরিমাণে কন্টেন্ট মানে অডিও, ভিডিও, ছবি, লেখা যত বেশি পরিমাণে থাকবে, তত মানুষ আপনার সাইটে ভিজিট করবে। কারণ দেখুন, আমরা সেই দোকানগুলো থেকে জিনিসপত্র কিনতে আমরা পছন্দ করি যেই দোকানগুলোতে মালে ভরপুর, মানে মাল যে দোকানে প্রোডাক্ট যে দোকানে বেশি থাকে। বাট যে দোকানে প্রোডাক্ট কম থাকে, সেলফগুলো দেখা যায় খালি খালি, ওই দোকানে আমরা সাধারণত কিনতে খুব একটা আগ্রহ বোধ করি না। তো আপনার সাইটে যদি খুব বেশি পরিমাণে কন্টেন্ট থাকে, তাহলে মানুষ আপনার সাইট থেকে কিনবে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে আচ্ছা এরপর 11 নম্বর হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো হতে হবে রিলেভেন্ট। কিওয়ার্ড রিলেভেন্ট হতে হবে। কিওয়ার্ডগুলো রেলেভেন্ট হতে হবে কেন, আমি একটু আগে বলেছিলাম যে সাপোজ আপনি কিওয়ার্ড সিলেকশন করলেন ক্রিকেট, বাট আপনার সাইটটা হচ্ছে ইকোনমি নিয়ে। এখন ক্রিকেট লেখে কেউ যদি সার্চ করে, সে যদি দেখে যে আপনার সাইটটা খোলার পর যদি দেখে যে সে এটা ইকোনমিক্স নিয়ে সাইট,
তাহলে সে স্বাভাবিকভাবেই সেটা বাউন্স করবে। তাহলে আমরা কিওয়ার্ড সিলেকশন করতে হবে খুব সাবধানতার সাথে এবং রেলেভেন্ট, মানে আপনি ঠিক যে প্রোডাক্ট আপনি প্রডিউস করেন, যে সার্ভিস আপনি দেন, সেই প্রোডাক্ট অথবা সার্ভিসের অনুযায়ী আপনাকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনার এটা ইফেক্টিভ হবে না। অথবা আপনি যদি কিওয়ার্ডসগুলো যদি রেলেভেন্ট না হয়, তাহলে মানে অন্যান্য আপনার আপনার যারা ভিজিটর হওয়ার কথা ছিল, আপনার ওয়েবসাইট যারা সার্চ করার কথা ছিল, তারা সার্চ না করে অন্য কোনো ব্যক্তি সার্চ করবে, অন্য কোনো ব্যক্তি ভিজিট করবে। তো এতে করে তারা বিরূপ মানে মন্তব্য করবে এবং যেটা মানে ক্ষতিকর হবে। তো সেই জন্য খুব সাবধানতার সাথে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। 11, এখন 12 নম্বর লিখবো। মানে আপনি যে কিওয়ার্ডগুলো দেবেন সেগুলো আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের সাথে রেলিভেন্ট হতে হবে। সাপোজ মানে আপনার যে সবগুলো কিওয়ার্ড, ধরুন 15 থেকে 20টা কিওয়ার্ডস আপনি দিলেন, এখন তার মধ্যে অনেক কিওয়ার্ডস আপনি দিলেন যে কিওয়ার্ডসটা আসলে যে কিওয়ার্ডসের যে লেখা সেই কিওয়ার্ডসের লেখা আপনার নেই। সাপোজ আপনি দিলেন যে ট্রাফিক রুলস, আপনি একটা কিওয়ার্ডস দিলেন আপনার সাইটে ভিজিট করার জন্য, বাট আপনার সাইটে আসলে কোনো ট্রাফিক রুলস নিয়ে কোনো লেখা নেই। মানে আপনি তো অনেকগুলো কিওয়ার্ডস আপনি সিলেক্ট করবেন, সাপোজ বেস্ট কার, ফুয়েল সেভিং কার, নাইস কার, এরকম অনেকগুলো জিনিস আপনি সিলেক্ট করবেন। তো সবগুলা বিষয় নিয়ে আপনার লেখা থাকতে হবে। তো আপনি যদি ট্রাফিক রুলস নিয়ে একটা কিওয়ার্ড সিলেক্ট করেন, কিওয়ার্ড যদি সেট করেন, বাট ট্রাফিক রুলস নিয়ে কোনো লেখা আপনার নেই, তো কোনো সার্চার যদি ট্রাফিক রুলস লিখে আপনার সাইটে যায় এবং সে যদি এই জিনিসটা না দেখে, তাহলে সে বিরক্ত হবে এবং তাহলে গুগল পান্ডা মাইন্ড করবে। তো সুতরাং আমরা এমন কোনো কিওয়ার্ডস দেব না যে কিওয়ার্ডস নিয়ে যে কিওয়ার্ডসের কোনো লেখা আমার সাইটে নেই। তারপর হচ্ছে ওয়েবসাইটে ভিজিটরকে অনেক বেশিক্ষণ থাকতে হবে। আমি লিখছি 12 নম্বর। বেশি সময় থাকতে হবে, মানে বেশি সময় স্টে করতে হবে ওয়েবসাইটে। মানে কোনো একজন ভিজিটর যখন আমার ওয়েবসাইটে ব্রাউজ করলো, আমার ওয়েবসাইটে যখন সে গেল, তখন তাকে অনেকক্ষণ এখানে স্টে করতে হবে। কারণ সে যদি 5 মিনিট অথবা 10 মিনিট, অন্তত 10 থেকে 15 মিনিট যদি সে স্টে করে, তাহলেই আমি বুঝবো অথবা গুগল বুঝে নেবে যে এখানে ভালো কন্টেন্ট আছে, তাই সেই প্রত্যেকটা ভিজিটর অ্যাভারেজে 10 থেকে 15 মিনিট থাকছে। আবার যদি আপনার ভিজিটর যদি খুব কম সময় স্টে করে, যেমন একজন ভিজিটর সেখানে ঢুকার সাথে সাথে সে এখান থেকে বাউন্স করে চলে গেল, তাহলে গুগল কি বুঝবে যে এটা হয়তো খুব ভালো কন্টেন্ট নাই, সেই কারণে ভিজিটর বেশিক্ষণ থাকতে চাচ্ছে না। তো বুঝতেই পারছেন যে ভিজিটর মানে আমি এমন কন্টেন্ট লিখবো, এমন ভালো ভালো কন্টেন্ট লিখবো যেন আমার ভিজিটর অনেকক্ষণ সেখানে স্টে করে। তো কন্টেন্ট যদি মানসম্মত না হয়, ভিজিটররা স্বাভাবিকভাবে স্টে করবে না। তো সেই জন্য আমাদেরকে কন্টেন্ট মানসম্পন্ন করতে হবে। তারপর হচ্ছে 13 নম্বর, সারা পৃথিবী থেকে সার্চ করতে হবে, মানে সারা পৃথিবী থেকে ভিজিট করতে হবে। দেখুন আমরা যদি আমরা এমন একটা ওয়েবসাইট তৈরি করি যেটা শুধুমাত্র চিটাগং থেকে ভিজিট হয়, তাহলে মানে গুগলের কাছে এটার খুব বেশি গুরুত্ব পাবে না। যদি শুধু বাংলাদেশ থেকে ক্লিক হয়, তাহলে এটাও মানে গুগলের কাছে খুব বেশি গুরুত্ব পাবে না। বাট আমার ওয়েবসাইটটা যদি অথবা আমার বাইরের ওয়েবসাইটটা যদি সারা পৃথিবীর মানুষের কাছে সমাদৃত হয়, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমার ওয়েবসাইটটা দেখে, তাহলে গুগল মনে করবে যে এখানে আমি খুব ভালো কন্টেন্ট রেখেছি, যে কারণে সারা পৃথিবী থেকে মানুষ এই সাইটটা ভিজিট করে। তো তো বুঝতেই পারছেন যে সারা পৃথিবী থেকে মানুষজন খুলে, সেই জন্য আমাদেরকে মানে সেটা কন্টেন্ট, আমি কি কন্টেন্ট রাখবো তার উপর ডিপেন্ড করবে। এই জন্য আমার বায়ারকে মানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিজিটর যেন সার্চ করে। তো পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষের যে আগ্রহের যে বিষয়বস্তু, সেগুলো নিয়ে আমাকে লিখতে হবে এবং ঠিক সেই হিসেবে আমাদেরকে কিওয়ার্ড সেট করতে হবে এবং সেই সব জায়গায় গিয়ে আমাদেরকে এসইও করতে হবে। মানে ডিফারেন্ট ব্লগ সাইট, বিভিন্ন দেশের ব্লগ সাইট, ফোরাম সাইট, তারপর আর্টিকেল সাইটস এবং ক্রেগ লিস্ট, তাছাড়া অন্যান্য ক্লাসিফাইড অ্যাডপোস্টিং সাইট, মানে আমরা এসইওর যতগুলো রুলস আমরা জেনেছি, আমরা যদি সেটাকে এসইও করি, তাহলে সারা পৃথিবীতে আমাদের সাইটটা ছড়িয়ে যাবে এবং এবং বিশ্বের বিভিন্ন দেশের ভিজিটররা যাতে আমাদের ওয়েবসাইটটাকে দেখতে আগ্রহ বোধ করে, সেই জন্য তাদের কথা চিন্তা করে
মানে ওইসব বিভিন্ন দেশের ভিজিটরের কথা মাথায় রেখে তাদের যে পছন্দের বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে, তাহলে সারা পৃথিবী থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট হবে। এরপর 14 নম্বর, অতিরিক্ত ভারী করা যাবে না। মানে আমাদের ওয়েবসাইটটা অতিরিক্ত ভারী যেন না হয়। অতিরিক্ত ভারী মানে গ্রাফিক, খুব বেশি এমন গ্রাফিক্স দিয়ে, মানে কোনো কোনো সাইট আমরা দেখি যে খুলতে অনেক সময় নেয়, অনেকক্ষণ পরে সেটা খুলে, অন্ততপক্ষে হাফ মিনিট পরে অথবা 1 মিনিট পরে সেই সাইটটা খুলে। তো একটা সাইট যখন আপনি খুলবেন এবং খোলার সময় যদি দেখেন যে খুলতে সাইটটা অনেক সময় নিচ্ছে, তো আপনি স্বাভাবিকভাবে খুলতে খুলতেই ওইটা সাইটটা আপনি কেটে দিবেন আপনি যখন অন্য সাইট ব্রাউজ করবেন। তো আমরা এমন কোনো কন্টেন্ট, আমার বাইরের সাইট এমন কোনো গ্রাফিক্স অথবা অ্যানিমেশন ইউজ করা যাবে না যেই গ্রাফিক্স অথবা অ্যানিমেশনের কারণে আমার সাইটটা খুব খুলতে অনেক সময় নেবে। কারণ খুলতে সময় নিলে স্বাভাবিকভাবে আমার যে ভিজিটর আমার সাইটে ভিজিট করছিল সে আর আমার সাইটে ভিজিট করবে না। এবং যেসব সাইট সহজে খুলে না এই গুগল পান্ডার যে রুলস অনুযায়ী, সেসব সাইটকে সে প্রথমে দেয় না, মানে সার্চ লিস্টে প্রথমে দেখায় না, সেই সাইটগুলোকে অনেক পরে দেখায়। মানে আপনার সাইটটা যদি ভারী হয়, অনেক ভারী একটা সাইট নিয়ে আপনি খুব দ্রুত মানে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে যাওয়াটা অনেক অনেক টাফ হয়ে যায়। কারণ ভারী সাইটগুলোকে গুগল কখনোই ফার্স্ট পেজে রাখে না। তাহলে সাইটটাকে হালকা করতে হবে, অথবা অতিরিক্ত ভারী কোনো অ্যানিমেশন, কোনো গ্রাফিক ডিজাইন দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা কখন বুঝবো? এই 14টা হচ্ছে আমাদের ওয়ে, মানে গুগল পান্ডার রুলস। এগুলো ছাড়া আরও, আচ্ছা এটা ছাড়া আরও খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস আছে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি 3টে স্টার দিই, সেটা হচ্ছে অন্যান্য। এগুলো ছাড়া আরও অনেকগুলো রুলস আছে, আপনারা, আমি যেগুলো মোস্ট কমন রুলস সেগুলো বললাম, তবে এগুলো জানলে এনাফ। মানে এগুলো ছাড়া অন্যান্য যে মাইনর যে রুলসগুলো, এগুলো না জানলেও চলে। এগুলো জানলে আপনারা অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। তো মানে কাজ করতে গেলে আপনারা আরও কিছু শিখবেন, তবে বাকিগুলো খুব ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো আমাদেরকে এই রুলস আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গুগল পান্ডার রুলস। তো আমরা যদি এসইও করি, অ্যাজ এ এসইও প্রফেশনাল অর অ্যাজ এ এসইও এক্সপার্ট, আমাদেরকে এই রুলসগুলো জানতেই হবে। আমরা যদি এই রুলসগুলো মেনটেন করি, তাহলে আমাদের সাইটটা খুব দ্রুত আমরা উপরে উপরে নিয়ে যেতে পারবো। আমাদের যেটা মেন উদ্দেশ্য, যে সার্চ ইঞ্জিনে সার্চ লিস্টের উপরে নিয়ে যাওয়া। তাহলে আমরা এই রুলসগুলো মেনটেন করে যদি আমরা এসইও করি, তাহলে আমাদের সাইটটা খুব দ্রুত উপরে যাবে। আর আমরা যদি এই যে কন্ডিশনগুলো না মানি, তাহলে আমাদের সাইটটা উপরে যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা এই বিষয়গুলো না মানি, এখানে এমন কিছু কিছু রুলস আছে, যেমন লিঙ্ক, অনাকাঙ্ক্ষিত লিঙ্ক বিল্ডিং করা, সফটওয়্যার দিয়ে পোস্টিং করানো। এছাড়া অনেক অনেক বিষয় আছে যেগুলো গুগল অফেন্স মনে করে, মানে যেগুলো করাটা অপরাধ। এবং এই কাজগুলো যদি করি, মানে এই পান্ডার যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে কিছু কিছু কন্ডিশন যদি আমরা ভঙ্গ করি, তাহলে সেক্ষেত্রে গুগল পান্ডা হিট করে। গুগল পান্ডা হিট করা মানে হচ্ছে সে সার্চ লিস্ট থেকে বের করে দেয়। মানে ওই সার্চ করলে গুগলের যে ইন্ডেক্সিং, মানে গুগলের যে সার্চ লিস্ট, ওই সার্চ লিস্টে আর সেটাকে দেখা যায় না। তাহলে একটা কোম্পানি, যেমন আজকে টয়োটা কোম্পানি, দেখুন টয়োটা কোম্পানিকে যদি সার্চ লিস্ট থেকে বাদ দেয়, তাহলে টয়োটা কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ সার্চ ইঞ্জিনে প্রথমে থাকার কারণেই তার অনেক অনেক প্রোডাক্ট সেল হয়। বাট যদি সে বাদ পড়ে যায়, তাহলে তার অনেক ক্ষতি, মানে বিলিয়ন বিলিয়ন ডলারটা তার লস হবে। তো সুতরাং আমরা যখন কোনো বায়ারের জন্য এসইও করবো, আমরা এই কন্ডিশনগুলো ভালো করে জেনে আমরা এসইও করবো। আমরা কখন বুঝবো, আচ্ছা কখন বুঝবো গুগল পান্ডা হিট করেছে? অনেক বায়ার, আচ্ছা আমরা অনেক বায়ার ওরেক্সে আসে, ওরেক্সে এসে বলে যে আমি বুঝতে পারতেছি না যে আমার সাইটটা গুগল লিস্টে দেখা যাচ্ছে না, এখন তুমি একটা ব্যবস্থা করো যেন আমার সাইটটাকে গুগল লিস্টে দেখা যায়। তাহলে যদি আমাদের কাছে আসে এই সমস্যা নিয়ে, তাহলে আমরা কি করব? আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই সাইটের সমস্যা কি, অথবা এই সাইটকে গুগল পান্ডা হিট করেছে কিনা, আমরা সেটা কিভাবে বুঝবো? সাপোজ টয়টা কোম্পানির ওয়েবসাইটকে গুগল পান্ডা হিট করেছে কিনা, আমরা সেটা কিভাবে বুঝবো? আমরা
পুরো ওয়েবসাইটের নামটা আমরা গুগলের সার্চ বক্সে লিখব। লেখার পর দেখুন এই যে টয়োটা কোম্পানির ইউআরএলটা চলে এসেছে প্রথমে। তো এই পুরো ওয়েবসাইটটা লেখার পরে যদি আপনার ওয়েবসাইটটাকে দেখেন, আপনার বাইরের ওয়েবসাইটটাকে যদি দেখেন, তাহলে আপনি বুঝবেন যে এটা গুগল পান্ডা হিট করেনি। আর যদি না দেখেন, যদি দেখেন যে এখানে টয়োটা নামে কোনো কিছু নেই, অথবা পুরো লিস্টে টয়োটা নামে কোনো কিছু নেই, তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটাকে গুগল পান্ডা হিট করেছে, এবং হিট করার ফলে সেটা সার্চ লিস্ট থেকে বের করে দিয়েছে। কারণ আমরা পুরো সাইটের নামটা, পুরো ওয়েবসাইটের নামটা যদি আমরা সরাসরি গুগল সার্চ বক্সে লিখি, তাহলে আমরা এটা 1 নম্বরেই দেখবো, মানে প্রথমেই আমরা দেখব। তো যদি আমরা প্রথমেই না দেখি, তাহলে আমরা বুঝে নেব যে এই সাইটটাকে গুগল পান্ডা হিট করেছে। এখন গুগল পান্ডা যদি হিট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিকার কি? তাহলে গুগল পান্ডা হিট করলে সে সার্চ লিস্ট থেকে বের করে দেবে। আর সার্চ লিস্ট থেকে বের করে দিলে তাহলে একটা কোম্পানির অনেক ক্ষতি। তখন কোম্পানিটা এটার রেমেডি পাওয়ার জন্য আমাদের কাছে আসে, আমাদের কাছে এসে কি বলে যে আমাকে গুগল পান্ডা হিট করেছে, এখন তুমি আমাকে আবার সার্চ লিস্টে অ্যাড করে দাও, মানে আমাকে আবার গুগল সার্চ লিস্টে আমাকে অ্যাড করো। তখন আমরা কি করব, মানে আবার সার্চ লিস্টে আসার উপায়, সার্চ লিস্ট না বলে আমরা সার্চ বলি, SERPS, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, আবার গুগল সার্চে আসার উপায়। তাহলে আমরা কি কি উপায় অবলম্বন করলে, অথবা আমরা কি কাজ করলে সেটা গুগল সার্চে আবার আসবে? হ্যাঁ, আমরা এই যে কাজগুলো, আমরা যে 14টা ওয়ে আমরা পড়লাম, যে আমাদের সাইটটাকে অতিরিক্ত যদি ভারী হয়ে থাকে সেটাকে হালকা করতে হবে, মানে গ্রাফিক ডিজাইনগুলো বাদ দিতে হবে, অ্যানিমেশনগুলো বাদ দিতে হবে, সারা পৃথিবী থেকে যেন ভিজিট হয় তার ব্যবস্থা করতে হবে, তারপরে আমাদের সাইটের ডিজাইনটা সুন্দর করতে হবে, বাউন্স রেট যেন বেশি না হয় সেটাকে ঠিক করতে হবে, অ্যাক্সেস অ্যাড যেন না হয় সেটাকে ঠিক করতে হবে, তারপর ভালো মানের কন্টেন্ট দিয়ে আমাদেরকে এসইও করতে হবে। মানে টোটাল আমরা এতক্ষণ যে 14টা যে আমরা রুলস পড়েছি, সেই রুলসগুলো আমরা কঠোরভাবে ফলো করতে হবে। তো সেই রুলসগুলো যদি আপনি কঠোরভাবে ফলো করেন, তাহলে কয়েক মাসের মধ্যেই, 2-3 মাস অথবা 6 মাস এর মধ্যেই আবার সেটা মানে চলে আসবে। মানে যদি আপনি আইন অমান্য করেন, যদি কোনো ওয়েবসাইট আইন অমান্য করে, সেক্ষেত্রে গুগল তাকে পেনাল্টি দেয়। পেনাল্টিটা কি? পেনাল্টি হচ্ছে তাকে সার্চ লিস্ট থেকে তাকে বাদ দেয়। তো সার্চ লিস্ট থেকে বাদ দেওয়ার পরে আবার সার্চ লিস্টে আসার উপায় কি? উপায় হচ্ছে এই যে আমরা যে 14টা উপায় আলোচনা করলাম, এই উপায়গুলো ফলো করতে হবে, এই উপায়গুলো অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করলে এটা খুব দ্রুত সার্চ লিস্টে চলে আসবে। তো কতদিন পরে সার্চ লিস্টে চলে আসবে এটার কোনো ঠিক ঠিক নেই। এটা হয়তো 2 মাস পরে আসতে পারে, অথবা 6 মাস পরে আসতে পারে। তবে যতদিন পরে আসুক না কেন, বায়ার আপনি আপনার সিস্টেমেটিক্যালি আপনি কাজ করবেন, আপনি আপনার সিস্টেম মধ্যে কাজ করে যাবেন যতদিন পরে আসে না কেন। কারণ এটা আপনার কোনো হেডেক না, কারণ বায়ার আপনাকে ঘন্টা হিসেবে পে করবে, প্রতি ঘন্টার জন্য আপনাকে পে করবে। সুতরাং কতদিন পরে একটা গুগল সার্চ ইঞ্জিনে অ্যাড হচ্ছে সেটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। আমরা জাস্ট যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমরা জাস্ট ওয়েগুলো জানবো, যে কি কি কাজ করলে সেই আমার ওয়েবসাইটটা আবার গুগল সার্চ ইঞ্জিনের লিস্টে ফিরে আসবে, এবং সেই কাজগুলো আমরা সিস্টেমেটিক্যালি করব। ওকে, তো আশা করি আপনি গুগল পান্ডার কন্ডিশনগুলো ভালো করে বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।